This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সবথেকে একটা বড় প্রশ্ন আজকের নরেন্দ্র মোদীর এই সভা ঘিরে ছিল, সেটা হচ্ছে দিলীপ ঘোষ এখানে যাচ্ছেন কি যাচ্ছেন না। শেষ পর্যন্ত যেটা জানা গেল, যাচ্ছেন না দিলীপ ঘোষ। কর্মীরা ডেকেছিলেন, দলের তরফে ডাকা হয়নি, এমনটাই বললেন দিলীপ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দল হয়তো চায় না আমি প্রধানমন্ত্রীর সভায় যাই, অস্বস্তি হবে। মন্তব্য বিজেপি নেতার। দিল্লিতে দলের বিশেষ কাজে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। যেটা এখন আপনারা শুনলেন, দিলীপ ঘোষ বলছেন তিনি যাচ্ছেন না সেই সভায়, অর্থাৎ প্রধানমন্ত্রীর সভায়। এর আগে আপনাদের মনে থাকবে দিলীপ ঘোষ বলেছিলেন যে আমি যাব, কর্মীরা আমাকে ডেকেছে, আমি কর্মীদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর বার্তা শুনবো, মঞ্চে থাকবো না, কারণ আমাকে সেখানে মানে শীর্ষ নেতৃত্বের তরফে কোনো রকম আমন্ত্রণ জানানো হয়নি, আমি কর্মীদের ডাকে সাড়া দিয়ে কর্মীদের সঙ্গে যাব। কিন্তু এখন তিনি বলছেন তিনি যাবেন না, তিনি দিল্লিতে যাবেন। শাসক দল বিষয়টিকে কিভাবে দেখছে জানার চেষ্টা করছে এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ যাচ্ছেন না আজকে প্রধানমন্ত্রী সভায়, তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে সাড়া দিতে সেখানে যাচ্ছেন, আপনি কিভাবে দেখছেন? না, বিজেপির আজকের অবস্থাটা এতই করুণ এই রাজ্যে যে প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন, তার সরকারি সভা আছে, কিন্তু তার থেকে বড় খবর হচ্ছে দিলীপ ঘোষ যাচ্ছেন কি যাচ্ছেন না। এদের আভ্যন্তরীণ লড়াই, আকচা আকচি, এটা এতইখানি গুরুতর এবং বিশেষভাবে বিজেপিকে আক্রমণ করেছে যে প্রধানমন্ত্রী আসছেন, তার থেকেও গুরুতর খবর হচ্ছে দিলীপ ঘোষ সেই সভায় যাবেন কি যাবেন না। আজ সকালে তিনি বলছেন আমি দিল্লি যাব। কি অদ্ভুত পার্টি! আমি আপনাদের এখানে বারবার বলেছি যে আর পলিটিক্যাল পার্টি নেই, এটা একটা সার্কাস পার্টি হয়ে গেছে, যে ট্রাপিজের খেলা হবে, জোকারটা আসছে কি আসছে না, এইরকম একটা পরিস্থিতি এই বিজেপি পার্টির মধ্যে। তাই জন্য দেখবেন সারাদিন আলোচনাটা ওটাই হবে, প্রধানমন্ত্রী নয়, দিলীপ ঘোষ কোথায় গেলেন। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। সুকান্ত মজুমদার কি বলেছেন এই বিষয়টিকে নিয়ে শুনবো। দিলীপ ঘোষ উনি বললেন যে আসছি, দর্শকের সঙ্গে বসবো, তারপরে শুনলাম উনি আসছেন না। আসল কারণ উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আগামীকাল দিল্লি যাচ্ছেন, আপনারা দেখতে পাবেন কালকেই। উনি মানে এরকম মুখ করে ধোঁয়াশা করে বললেন যাচ্ছি, দর্শকের সঙ্গে বসবো, এটার কারণটা সেটা তো আমি বলতে পারবো না, আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন। নজর রাখছি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। নাম না করে হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ টেনে মোদী সরকারকে কটাক্ষ মমতার। পাশের দেশের অতিথিদের আশ্রয় দেওয়া নিয়ে কোনো আপত্তি করিনি, কিন্তু বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে, কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? এ নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, কি বলেছেন শুনবো। উনি বলার হরিদাস পালকে, উনি একটা আঞ্চলিক দলের সভানেত্রী, ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের বলার কোনো জায়গা নেই। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছেন? কাকে চ্যালেঞ্জ করছেন? বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করছেন, ৭১-এর পাকিস্তান বিরোধী লড়াইকে চ্যালেঞ্জ করছেন, তার মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন। এই কথার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি যে জামাত, রাজাকার
হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ, এটা আরেকবার প্রমাণ করলেন। তিনি যে আনসারুল বাংলার জঙ্গিকে রাজ্যে শেল্টার দিয়ে রাখেন, এটা আরেকবার প্রমাণিত। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। হাইকোর্টের শর্ত সাপেক্ষে হতে চলেছে তৃণমূলের শহীদ দিবস। আর কতদিন সহ্য করতে হবে যানজটের যন্ত্রণা? পুলিশ কমিশনার মুচলেখা দিয়ে বলুন কোনো যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শেষ সময় স্থান বদল করব না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শহীদ মিনার বা ব্রিগেডে সভা করা যায় কিনা দেখুন, রাজ্যকে পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সকাল 11টার পর এসব করতে বলুন, মন্তব্য বিচারপতি। 21শে জুলাই তৃণমূলের সভা সংক্রান্ত পুলিশকে সব তথ্য জমার নির্দেশ। কলকাতা শহরের সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পুলিশ বলে মিছিল করতে পারবে না, ট্রাফিক সমস্যা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয়। এটা প্রশাসনের তো আইন আছে, সেজন্যই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন। এবং ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেডে মিটিং করতে ভয় কোথায়? ব্রিগেডে মিটিং করুন। ব্রিগেডে মিটিং করলে তো বোঝা যাবে আসলে কত লোক আসছে, হইচই করছেন। এইগুলো তো বটেই যে আমরা একটা ভিন্ন, আমরা গুন্ডামি করে ক্ষমতায় এসেছি, গুন্ডামি করে আমরা যেখানে খুশি সেখানে মিটিং করব। আইনের শাসন চললে গুন্ডামি বেশি দিন চলতে পারে না। বিচারপতির যে পর্যবেক্ষণ, আমরা তাদের সঙ্গে সহমত। আমরাও দুবার করেছি ওখানে, কিন্তু আদালতের হস্তক্ষেপ নিয়ে আমাদের করতে হয়েছে। আমরা যখন পারমিশন চেয়েছিলাম, পুলিশ যে অজুহাতে আমাদের পারমিশন ডিনাই করেছিল, আজকে সেই অজুহাতগুলি কি হলো? ট্রাফিক, মানুষের অসুবিধা। তারা তৃণমূল কংগ্রেস যখন সভা করছে তখন সেগুলি কি কার্যকর হচ্ছে না? কোর্টের একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশন কমতেই হবে, কিন্তু আগে তো বিজেপিকে ঠিক করতে হবে যে বিজেপির জীবনের লক্ষ্য কি। বিজেপির জীবনের লক্ষ্য তৃণমূল সভা করলে কোর্টে যাওয়া, এটাই যাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তারা বুঝতে অসুবিধা হয় না রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। ওই জন্য 18 থেকে 12-তে নেমেছে, পরের বার এই রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারবে না। বাংলার মানুষ জানে শহীদ দিবসের তাৎপর্য, তাই জন্যই যত জনসমাগম হবে তত বেশি বিজেপি, এই বাংলা বিরোধী এবং বাংলা ভাষাভাষী বিরোধী বিজেপি তত বেশি আতঙ্কিত থাকবে। কারণ এবার যেভাবে বাংলার উপর আক্রমণ হয়েছে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হয়েছে, এবার আরো বেশি সংখ্যক মানুষের জমায়েত হবে। এই জনসমুদ্রকে ভয় পাচ্ছে। 21শে জুলাই শুভেন্দুর উত্তরকন্যা অভিযানে অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। 3 বাগতি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে মিছিল। সভায় 10,000-এর বেশি জমায়েত নয়, 100 জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না। 11টা থেকে বিকেল 5টার মধ্যে করা যাবে মিছিল সভা, নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সংসদের বাদল অধিবেশনের আগে ফের বৈঠকে ইন্ডিয়া জোট। শনিবার সন্ধ্যায় জোটের শীর্ষ নেতৃত্বের ভার্চুয়াল বৈঠক কারা কারা থাকছেন, কি নিয়ে আলোচনা, সব ডিটেল জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, তো বাজেট অধিবেশনের সময় ইন্ডিয়া জোটের এই ঐক্যের ছবি আমরা দেখতে পাইনি, কিন্তু বাদল অধিবেশনের ঠিক আগে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক নয়, ইন্ডিয়া জোটের একেবারে শীর্ষ নেতৃত্বের বৈঠক ডাকা হয়েছে। ভার্চুয়াল এই বৈঠক হবে। স্বয়ং রাহুল গান্ধী তিনি একাধিক দলের নেতৃত্বের সঙ্গে, একেবারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আপাতভাবে যে খবর আসছে, এই বৈঠকে সম্ভবত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন না, বা তৃণমূল কংগ্রেস এই বৈঠকে থাকছে না, কারণ যেহেতু তারা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য ব্যস্ত রয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সামনে যেহেতু বিধানসভা ভোট, ঠিক তার আগে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের না থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং আম আদমি পার্টি তারাও এই বৈঠকে থাকছে না, কারণ তারা ইন্ডিয়া জোটে আর নেই বলে তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ধন্যবাদ। জমি বিবাদের জেরে বিশেষভাবে সক্ষম বধূ ও তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, বাধা দিতে গেলে পরিবারের লোকজনের ওপর হামলার অভিযোগ। ওল্ড মালদার শাহপুর বাজার পার এলাকার ঘটনায় কি ঘটেছে সেটা আমাদের রিপোর্টার সুব্রতোষের কাছ থেকে জানার চেষ্টা করব। সুব্রতোষ, হ্যাঁ দেখো, এই ঘটনাটা মূলত হচ্ছে জমি নিয়ে বিবাদ চলছিল, এবং সেই জমি নিয়ে বিবাদের জেরেই এই পরিবার যে বিশেষভাবে সক্ষম সেই মহিলা প্রথমে বাধা দিতে যায়, তার মেয়েও থাকে, এবং তাদেরকে ওপর হামলা হয়।
অভিযোগ করা হয়, তাদেরকে মানে প্রায় বিভস্ত করার চেষ্টা করা হয়, তাদের শ্লীলতাহানি করা হয় এবং এরপরে বাধা দিতে যায় আরো কয়েকজন তাদের পরিবারের আরো এক দুজন আত্মীয় এবং তাদেরকেও মারধর করা হয়। গোটা পরিবার এখন এই মুহূর্তে ঘর ছাড়া। এই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, দুজনকে আটকও করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মূল অভিযুক্ত যারা তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আতঙ্কে এই দুই মহিলাই কিন্তু এখনো পর্যন্ত ঘরে ঢুকতে পারছে না, এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে। ধন্যবাদ। একটা সামান্য খালি টোটোটা নিয়ে ঝামেলা হয়েছিল, আর তারপরে আমার ননদকে ধরে টানাটানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল, আর দিয়ে আমি চিৎকার করেছি। আমার শাশুড়ি এসেছিল, আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে। এসব পাইপ টাইপ দিয়ে মারলো, আর আমার বেটিকে টান টেনে দিয়ে দিয়ে আমার বৌমাকে মারলো। পুলিশ করছে না, আজকে আবার আসলাম, কালকে গেছিলাম। ওই ঘরের ভিতরে কানছিল, কেন ওই যে টেনে দিয়ে ধরেন টেনে দিয়ে যাচ্ছিল। পুলিশ ইন্টারোগেশন অলরেডি শুরু করে দিয়েছে। যারা অ্যাকিউজড দে উইল বি অ্যারেস্টেড ভেরি শর্টলি। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। আমাদের ওলমালদা থানার ইনভেস্টিগেটিং টিম খুব সিরিয়াস এবং অত্যন্ত দক্ষ অফিসার্স রয়েছেন। তারা ইন্টারোগেশন করে যারাই অপরাধী হোক, যে রঙের থাকুক, যে বর্ণের থাকুক, আসামিরা অ্যারেস্টেড হবে। কারণ বাংলাতে আইনের শাসন জারি আছে, কাজে আপনারা নিশ্চিত থাকুন। দুষ্কৃতী তারা পুলিশের সঙ্গে বসে এক জায়গায় কাজকর্ম করছে, তাদের তো কোনো ভয় নাই। মানুষের মন থেকে যখন ভয় উঠে যাবে তখন তো দুষ্কৃতীরা শ্লীলতাহানি করবেই, বাড়িতে ঢুকে যাবে, বাড়ির মায়েদের, বোনেদের, বউদের ডেকে বের করবে, না যদি বেরায় তাদেরকে হাত পা ভেঙে দিবে। তার সিস্টেম চলেছে শাহপুরে। পুলিশকে কঠোর হতে হবে, পুলিশকে যারা এইসব ঘটনা ঘটাবে তাদেরকে কঠোরমূলক যদি সিদ্ধান্ত না নেয়, শাস্তি না দেয়, তাহলে শ্লীলতাহানি বাড়তে থাকবে। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। যাদবপুরের টেলিফিল্ম অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, সুলেখা মোড়ে পার্কিং নিয়ে বচসা, মারধর, কটূক্তি ও হেনস্থা। দুই যুবকের বিরুদ্ধে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রাত ৩টে নাগাদ বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিলেন ওই অভিনেত্রী। সেই সময় গাড়ির পার্কিং নিয়ে বচসার পরও কটূক্তির অভিযোগ। অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে দুই অভিযুক্ত। অভিনেত্রীর বন্ধুদের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ দায়ের। হঠাৎ করে পেছন থেকে একটা 4 হুইলার রাত্রি 3:30 নাগাদ এসে, 4 হুইলারের মধ্যে 3 জন ছিলেন, তো এসে এফটিজ করতে শুরু করে। তো আমি প্রথমে তো ইগনোর করার চেষ্টা করি, বাট প্রটেস্ট করাতে ওরা গাড়ি ঘুরিয়ে এসে সামনে এসে দাঁড়িয়ে অকথ্য ভাষায় নোংরাভাবে গালিগুলোজ করা শুরু করে। প্রথমে গাড়ির মধ্যে থেকে, তারপরে গাড়ির বাইরে বেরোন দুজন, থ্রেটেন করতে শুরু করেন যে আমি কে, তুই চিনিস, আমি গায়েব করে দেবো, অ্যাসিড মেরে দেবো, তারপরে গুলি মেরে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আমাকে চিনিস না। তো এই কথাবার্তা বলাতে আমার তখন আমরা বুঝতে পারি যে মানে ওরা 3 জনেই পুরোপুরি ড্রাঙ্ক। ওর সঙ্গে যে বন্ধুরা ছিল তাদের মারধর করে, আর তারপরে আমাকেও মারধর করা হয়। লিটারালি আমার এখানে স্পট আছে পুরোপুরিভাবে বাজেভাবে, তো আমাকেও মারধর করা হয়।